এই প্রথম কারো স্পর্শ পেয়ে নিজের অজান্তেই শরীরটা শিহরিত হয়ে উঠল। করুণ দুটো টলমলে চোখ নিয়ে উপরের দিকে তাকালাম। সামনে থাকা মানুষটা নিজের হাতটা বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো উপায় না পেয়ে নিজের হাতটা আস্তে আস্তে বাড়িয়ে দিলাম। হাত দিতে আমার টেনে দাঁড় করিয়ে, এই মেয়ে, চোখ কি পেছনে নিয়ে হাঁটো নাকি? সামনে কি আছে না আছে দেখতে পাও না? নাকি ছেলেদের দেখলে মাথা ঠিক থাকে না, কোনটা? আমি বিস্মিত চোখ নিয়ে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি আর ভাবছি, যে কথাগুলো আমার বলা উচিত ছিল সেগুলো ছেলেটা আমায় বলে যাচ্ছে। বাহ, বেশ ভালো তো। এই মেয়ে, এভাবে হাঁ করে তাকিয়ে আছো কেন? নাকি জীবনে কখনো কোনো ছেলে দেখোনি, তাই আমাকে দেখে এমন এলিয়েন মনে হচ্ছে? ছেলেটার কথা শুনে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে ঘাড়ে হাত দিয়ে এপাশ ওপাশ হাত বুলাচ্ছি। ছেলেটার পিছন থেকে একটা লোক কানের কাছে ফিসফিস করে কি বলল, তারপর ছেলেটা দাঁড়িয়ে আমার কথার অপেক্ষা না করে সামনে এগিয়ে চলে গেল। আর আমি সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে ছেলেটার চেহারা পরিদর্শনে নেমেছি। কে এই ছেলে? এই ফার্স্ট কোনো ছেলেকে দেখে আমার মনে লাড্ডু ফুটছে। প্রথম দেখায় একটা মানুষ এত ভালো লাগতে পারে, এই ছেলেকে না দেখলে বুঝতামই না। কথাগুলো ভাবতে ভাবতেই জিমিন এসে বলে, কিরেতে, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তোকে সারা ভার্সিটি খুঁজে বেড়াচ্ছি, আর তুই এখানে রোবটের মতো দাঁড়িয়ে আছিস। লাভ এট ফার্স্ট সাইট। কি? তে চমকে ওঠে, কিছু না, চল। তে সারাক্ষণ মাথায় ছেলেটার কথা ঘুরঘুর করে। প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে ছেলেটার বলা কথাগুলো তার কানে টেপ রেকর্ডারের মতো বাজতে থাকে। কে এই ছেলে? কি তার পরিচয়? কিছুই তো জানি না, নামটা পর্যন্ত জানি না। তবুও কোনো ছেলেটার স্পর্শ আমাকে শিহরিত করছে। এভাবে চলছে তের দিন। কয়েকটা দিন যেতেই তের কয়েকটা ফ্রেন্ড ঠিক করলো আজ ক্লাস শেষে সবাই শপিং মলে যাবে। শপিং শেষ করে তের ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে বসেছে হালকা নাস্তা খাওয়ার জন্য। তের পাশের টেবিলের ওপর চোখ যেতেই অবাক হয়ে নিজের অজান্তে বলে উঠলো, আরে ওই তো সে ছেলেটা। তের সবটা ফ্রেন্ড চমকে উঠলো। জিমিন তের কাঁধে হাত দিয়ে বলল, কোন ছেলে? না না, কিছু না বলে আবার তাকাতেই দেখে ছেলেটা তার দিকেই উঠে আসছে। ছেলেটাকে নিজের দিকে আসতে দেখে তে সেদিনের কথাটা মনে পড়তে ভয়ে ভয়ে ঢোক গিলল। তে চোখ বন্ধ করে, আল্লাহ, এই যাত্রায় বাঁচিয়ে দাও। এই ছেলে কি আজও আমায় অপমান করে যাবে নাকি? সেই দিনও আমার কোনো অন্যায় ছিল না, তবুও বানরটা আমার কত কথা শুনিয়ে গেল। তে আল্লাহকে মনে মনে ডাকতে ডাকতে এক চোখ খুলে দেখে কেউ নেই। তে চমকে উঠে এবার দুই চোখ খুলে তাকিয়েছে। এ কি, কোথায় গেল? এদিক সেদিক তাকিয়ে না দেখে পিছন ফিরে দেখে ছেলেটা ফোন কানে নিয়ে কথা বলতে বলতে রেস্টুরেন্টের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তে মনে মনে বলে, ওহ তে, মাঝে মাঝে তুইও এত অদ্ভুত চিন্তা কেন করিস যে কিছুই বুঝতে পারিস না। ছেলেটাকে তোর তো ভালো নাও লাগতে পারে, কিন্তু ছেলেটার তোকে নাও ভালো লাগতে পারে। দেখিস না কেমন অদ্ভুত টাইপের। তেরা অল্প কিছু খেয়ে সেখান থেকে বাড়ি ফিরে এলো। বিকেলে বাড়ি এসে দেখে অনেক লোকজন ড্রয়িং রুমে বসে আছে। তে সদর দরজার দিকে ভেতরে ঢুকতেই তের মা এগিয়ে এসে তেকে কাছে এনে বলে, এই আমার মেয়ে কিম তেইয়ং তে। তে সবাইকে সালাম করে মাকে মিনমিন করে বলল তার রুমে আসতে। সবার সামনে থেকে মুচকি হেসে বিদায় নিয়ে রুমে এসে চটপট করতে লাগলো। তের মা এসে বলে, কিরে, তোর এমন চটপটানি রোগে ধরছে নাকি? আর ওদের সামনে থেকে চলে এলি কেন? মা, এরা কারা? আমার বাপ দাদার বংশধর বলে তো মনে হচ্ছে না, এমনকি নানা নানিরও না। তাহলে এই উটকো ঝামেলা আনছো কোথা থেকে? তুই আর চেঞ্জ হবি না, তাই না? শোন, ওরা তোকে দেখতে আসছে। একটা শাড়ি আলমারি থেকে নামিয়ে নিয়ে বলে, এই নে ধর, এটা পরে নে। আমাকে দেখতে এসেছে মানে? আর তুমি আমাকে ওদের সামনে এলিয়েন সাজিয়ে নিয়ে যাবে নাকি? মা প্লিজ, আমি বিয়ে করতে চাই না। আমি কিছু জানি না, আমি যাই, তোর বাবা এসে তোকে রেডি করাবে। তে ন্যাকা স্বরে বলে, মা আমি কি জোকার যে ওদের সামনে পারফরমেন্স করতে যেতে হবে? আমি যেভাবে আছি এভাবে যদি পছন্দ হয় তাহলে হবে, না হলে নাই। তের মা ভালো করে জানে মেয়ে একবার যেটা বলেছে সেটাই করবে। এর চেয়ে কথা না বাড়িয়ে এইভাবে নিয়ে যায়। অবশ্য আমার মেয়ে যথেষ্ট সুন্দরী, ওদের পছন্দ না হয়ে যাবে কোথায়? তেকে এনে তাদের সামনে একটা চেয়ার দিয়ে বসালো। কেমন আছো তে? তে মনে মনে ভাবছে, এই মহিলা জানলো কি করে আমার নামতে? অবশ্য মেয়ে দেখতে আসছে, নাম না জেনে আসবে নাকি?
খারাপ থাকলে এভাবে চোকারের মতো বসে থাকতাম? আপনি ভুল প্রশ্ন করলেন কেন? বলবেন তে তোমার মন ভালো আছে? যদি এটা জানতে চান তাহলে বলবো আপাতত এখন মন ভালো নেই। যাই হোক, আপনি ছেলের কি হন? তের বাবা আর মা তের কথা শুনে অপ্রস্তুত হয়ে যায়। আসলে কিছু মনে করবে না। তের বাবা কথাটা বলতেই, আরে না না, আমরা কিছু মনে করিনি, ও তো ঠিকই বলেছে, আমাদের আগে পরিচয় হওয়া উচিত ছিল। তে আমি হচ্ছি ছেলের বড় ভাবি, ছেলের বোন, আর এরা কাজিন, ইনি হচ্ছেন ছেলের কাকা। বজ্জাতটা আসেনি? বজ্জাত কথা শুনে ছেলের ভাবি লিসা গলাটা একটু ঝেড়ে, বজ্জাতকে বুঝলেন না? মাথায় কি গোবর নিয়ে মেয়ে দেখতে আসছেন? যাই হোক, বুঝিয়ে বলছি, কি আর করার, নিজের বাবার খেয়ে আপনাদের বুঝাতে হচ্ছে। যার জন্য আমাকে দেখতে আসছেন সে কই? মানে ওর কাজ আছে তো, তাই আসতে পারবে না। আর ওর নাম বজ্জাত না, ওর ভালো নাম হচ্ছে জীবন জাঙ্কুক, নিজের বিজনেস আছে। আরো কিছু বলার আগেই, হয়েছে হয়েছে হয়েছে, আপনার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট চাইনি। ছেলেরা কেমন হয় আমার ভালো করেই জানা আছে। লিসাতের কথা শুনে যেন কানে চোখে আগুন বেরোচ্ছে, সবকিছুতে যেন ভ্যাপাচাকা খেয়ে যাচ্ছে। এই মেয়েকে যাই বলে না কেন সবকিছুই উল্টো করে ফেলে। লিসা ভয়ে ভয়ে আবার জিজ্ঞাসা করলো, কিসে পড়ো তুমি? এ কি, আপনি জানেন না আমি কিসে পড়ি? এ তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু তুমি বলো, এরা কি আমাকে বউ করে নিয়ে যাবে নাকি আমার স্যারদেরকে? শুনুন, আমি অনার্স ফার্স্ট ইয়ারে, আর হ্যাঁ, মেয়ে দেখতে আসলে সবকিছু জেনেই আসতে হয়। তের কথা শুনে সবাই তো বেহুশ, এ কেমন মেয়ে রে বাবা। জাঙ্কুক, এই আমাদের কোথায় পাঠালে? জাঙ্কুক, তুই এই কোন আমাজন অঙ্গলে পাঠালি আমাদের? লিসা মনে মনে ভাবছে আর কান্নায় মনকে সান্ত্বনা দিচ্ছে। তে রুমে এসে মনে হচ্ছে একটা লুঙ্গি ডান্স দিতে, কিন্তু ভাগ্যের পরিহাসে তার কোনো লুঙ্গি নেই। না, আব্বু এসে মাথা চটানোর আগেই একটা ডান্স দিয়েই ফেলি। তে হিপ হপ একটা গান ছেড়ে দিয়ে নাচতে যাবে, এমন সময় তার আব্বু এসে বলে, থাক মা, কষ্ট করে আর নেচে তোমার কোমর ব্যথা করতে হবে না। আপনার এমন সহনশীল ব্যবহার দেখেও তারা এই বিয়েতে রাজি হয়েছে। আপনার উদারতা দেখে তো তারা পুরাই মুগ্ধ। এর যে ভালো বিয়ের প্রস্তুতি আপনি নিয়ে নেন, শুধু শুধু কোমর ব্যথা করার দরকার কি? কথাটা শুনে তে তার আব্বুর পা জড়িয়ে বলে, আব্বু, ন্যাকামি কান্না করে তোমার এই বাচ্চা মেয়েকে এই যাত্রায় মাফ করে দাও। আচ্ছা তুমি বলো, আমার মতো এমন মাসুম বাচ্চাকে তুমি বিয়ে দিয়ে দিবে? এটা কি করে হয়? কথাগুলো বলতে বলতে তে তার আব্বুর পা টান দিতেই নিজেকে সামলাতে না পেরে চিৎ হয়ে নিচে পড়ে গেল। চিৎকার দিয়ে বলে, ও মা, এবার মনে হয় আমার কোমরটা ভেঙেই গেল। তের রুমে তের মা এসে দেখে তের আব্বু নিচে পড়ে আছে। এ কি, তুমি নিচে কিভাবে পড়ে আছো? সব তোমার এই গুণধর্মের জন্য। তের মা, শেষবারের মতো বলে দিচ্ছি, মেয়েকে বুঝাও, বিয়ের নাম শুনলেই অ্যালার্জি হয়, আর এই অ্যালার্জি কিভাবে দূর করতে হবে তা আমার ভালো করে জানা আছে। দরকারি প্রয়োজনে MBBS ডাক্তার দিয়ে সব রোগ সারিয়ে নিব। কথাগুলো বলতে বলতে তের আব্বু রুম থেকে বেরিয়ে গেল। তের মা মেয়ের কাছে এসে বসে। আচ্ছা, তুই কি কখনো সিরিয়াস হবি না? এখন তুই কি ছোট আছিস নাকি? ইন্নালিল্লাহ, তুমি মা না ডাইনি আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আবার কি করলাম? এই যে তুমি আমায় সিরিয়ায় যেতে বলছো, তুমি জানো সিরিয়ায় কত মুসলমানরা মারা যাচ্ছে? তুমি কি করে বলতে পারলে এই কথা? ভাবলেই তো আমার বুকের ভেতরে হাতুড়ি পিটা শুরু করে। তের মা ধমক দিয়ে বলে, এই শোন, তোর এসব ফাজলামি দেখার জন্য আমি এখানে আসিনি, এসেছি ছেলের নাম্বার দিতে। ফের যদি উল্টা পাল্টা কিছু করেছিস তাহলে তোকে জিন্দা কবর দিব। আমার কষ্ট হবে তো এইভাবে কবর দিলে সব ধরনের খাবার দাবার দিয়েই পাঠিয়ে, ওকে? তের মা মেয়েকে কিছু না বলে চলে গেল। তে বুঝে গেছে এদের বলে কোনো লাভ হবে না, এর চেয়ে ভালো জিমিনকে ফোন দেই। হ্যালো, ওই শালি, তুই কই? চিন্তা করিস না বোন, তোর বরের কাছে নাই, এখন বল কি বলবি? শালি, নিজের বাবার খেয়ে তোর চিন্তা করতে যাব কেন? তুই জাহান্নামের আগুনে পুড়ে মর, আমার কি? তুই শুধু এখন আমার বাসায় আয়, এইবার মনে হয় আমার নিজেকে আর বাঁচতে পারবো না রে। প্লিজ তুই তাড়াতাড়ি আয়, আমি তোকে সব বলছি। তের সব কথা শুনে বিয়ে ভাঙার জন্য সব রকমের আপ্রাণ চেষ্টা করেছে তারা, কিন্তু শেষমেশ বিয়েটা হচ্ছেই। এই কয়েকদিনে তের মনে থাকা ছেলেটাকেও অনেক খুঁজেছে,
কিন্তু পাইনি। সব চেষ্টা বিফলে গিয়ে আজ তার গায়ে হলুদ। অন্যমনস্ক হয়ে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে সে। জিমি এসে পাশে দাঁড়িয়ে, তে অনেক তো চেষ্টা করলাম, আমাদের সব প্ল্যানই এবার বিফলে গেল। এখন শুধু একটা উপায় বাকি আছে, সেটা হলো চল ছেলেটাকে নিয়ে আমরা পেপারে বিজ্ঞাপন দেই। না রে, আন্দাজে কি বিজ্ঞাপন দেব, যার নাম ঠিকানা কিছুই জানি না। আর হয়তো সে আমার কপালেই নেই, বুঝলি? কথাগুলো বলতেই তের মা এসে, কি রে তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস যে? পার্লারে যাবি কখন? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। তে পার্লার থেকে এসে নিজের রুমে দাঁড়াতে গিয়েই হঠাৎ সেদিন তার মায়ের দেওয়া নাম্বারের কথা মনে পড়লো। সারা রুম খুঁজে শেষে ড্রেসিং টেবিলের মাথার উপর পেল। তে ফোন দিতেই, হ্যালো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ শুনে, আসসালামু আলাইকুম। আচ্ছা, বজ্জাত বানর পেঁচা পেঁয়াজ লোকটা কোথায়? কথাটা বলেই তে জিহব্বায় কামড় দেয়। সরি সরি সরি, জাংকুক সাহেব কোথায়? ভাইয়া? ওই পাশে থাকা মেয়েটির বুঝতে বাকি নাই এটা তে। ভাইয়া তো বাইরে গেছে, অবশ্য এখনই চলে আসবে। তুমি কি কিছু বলবে? বললে আমাকে বলো, আমি বলে দিব। তের রাগে যেন কটমট করেই ফোনটা কেটে দিল। ভাইয়া, তুই কি করে জানলি এটা ভাবির নাম্বার? জাংকুক মুচকি হেসে বলে, যাকে এত ভালোবাসি তার নাম্বার জানবো না তো কে জানবে? তাহলে কথা না বলে আমায় দিলি কেন? ওকে তুই চিনিস না, ও নিশ্চিত বিয়েটা ভাঙার জন্য ফোন দিয়েছে, তাই তোকে ধরিয়ে দিলাম। সবকিছু মিটিয়ে তে বসে আছে জাংকুকের রুমে, মানে বাসর ঘরে, আর এইদিকে মনে মনে ভাবছে কিভাবে জাংকুককে জব্দ করা যায়। শালা বজ্জাত পেঁয়াজ, আমাকে বিয়ে করা, আজ টের পাবি তে কি জিনিস। জাংকুকের রুমে বসেই তাকে জব্দ করার কথা ভাবছে তে। কে আসার শব্দ শুনে দরজার পিছনে গিয়ে দাঁড়ালো। জাংকুক দরজা খুলে ভেতরে আসতেই তের ল্যাঙ্গিতে জাংকুক পড়ে যাওয়ার আগেই তের হাত টেনে তাকে নিয়েই পড়লো। জাংকুককে দেখে তে চমকে ওঠে। আপনি? বাসর রাত কি এখানে ফ্লোরে করার চিন্তা হলো নাকি? এত সুন্দর ফুল দিয়ে সাজানো খাট তোমার পছন্দ হয়নি সোনা? তে কান্না সুরে কেঁদে বলে, আমার বর কই? কি হলো সোনা? তোমার বরকে যে তুমি কবরে পাঠানোর টিকিট কেটে এসেছো তা দেখেই বোঝা যাচ্ছে। মানে? আমার শরীরের ওপর থেকে ওঠো, তারপর বলছি। তে তাকিয়ে দেখে সত্যি সত্যি সে জাংকুকের শরীরের ওপর পড়ে আছে। তড়িঘড়ি করে উঠে আবার নেকা কান্না করে। এতদিন আপনি কই ছিলেন বলেন তো? কত খুঁজে খুঁজে শরীরে কত শক্তি লস হয়ে গেছে জানেন? জানি সোনা, তবে এছাড়া আমার যে উপায় ছিল না। কিন্তু আপনি এখানে এ বাড়িতে কি করছেন? তোমার সাথে বাসর করব বলে এসেছি, কারণ এটা আমার বাড়ি। মানে কি আপনার বাড়ি? মানে এটা তো আমার বরের বাড়ি। ম্যাডাম, না দেখে বিয়ে করলে কি হয় জানেন? কেউ ঠকে, আবার কেউ নিজের অজান্তে জিতে যায়। কিন্তু আপনার চিন্তা নেই, আপনি জিতেছেন, কারণ বিয়েটা আমার সাথেই হয়েছে। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আপনি আগে থেকে সব জানতেন? তোমার সাথে ফার্স্ট ধাক্কা খাওয়া, রেস্টুরেন্টে দেখা, অবশ্য তোমাকে আমি প্রতিদিনই দেখতাম। তার মানে আপনি ইচ্ছে করে আমার ধাক্কা দিয়েছিলেন? কিন্তু কেন? আপনি জানেন আমি যে এতদিন ধাক্কায় আটকে ছিলাম? কেন করেছি জানতে হলে চলো 2 বছর আগে ঘুরেই আসি। তোমার মনে আছে একটা ছেলে তোমাকে তোমার বার্থডে উইশ করে, তারপর তার মনের ভালোবাসা তোমার কাছে প্রকাশ করেছিল, কিন্তু সেই দিন তুমি তাকে যা অপমান করেছিলে না, আমার এখনো মনে হলে হাসবো না কাঁদবো বুঝতে পারি না। সেদিন বুঝলাম তোমাকে এভাবে বললে কাজ হবে না, কারণ তোমার ব্যাপারে খোঁজ নিয়ে জেনেছি তুমি কোনো ছেলেকে পাত্তা দাও না। তাই নিজের টেকনিক হিসাবে ওই দিনের ধাক্কায় তোমাকে আমার উপর আকর্ষণ করলাম। প্রতিদিন লুকিয়ে তোমায় দেখতাম। আসলে ভালোবাসার মানুষকে কাছ থেকে দেখা যায় না, দূর থেকে দেখা যায়। বুঝলাম, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর তো দেখা করতে পারতেন, তখন করেননি কেন? সারপ্রাইজ ম্যাডাম, অনেক ছেলেকে তো নাকে দড়িয়ে দিয়ে ঘুরিয়েছেন, আমি না হয় আপনাকে একটু ঘুরালাম। এবার উঠো। জাংকুক উঠে দাঁড়ায়, তেকেও দাঁড় করিয়ে বলে ফ্রেশ হয়ে নিতে। জাংকুককে খেপানোর জন্য। কিন্তু আমার বর, আমি বরের কাছে যাব। তের কথা শুনে জাংকুক রাগী ভাব নিয়ে চোখ বড় বড় করে। কিছুক্ষণ তাকিয়ে থেকেই দুজনে হাসতে শুরু করে। জাংকুক তের হাত টেনে এনে নিজের বুকের সাথে জড়িয়ে কপালে চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে ধরে রাখলো। তে বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসতেই জাংকুক আর দেরি না করে তেকে কোলে তুলে বিছানায় ছুঁড়ে মারে। তে
তে কোমরে ব্যথা পায়। জাঙ্কুক তের ব্যথা পাত্তা না দিয়েই একটানে তের শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে ফেলে এবং তের ব্লাউজের ওপর দিয়েই তের বুকে মুখ ডুবিয়ে দেয়। জাঙ্কুক জানে তে যে জিনিস, ওর সাথে ভালোভাবে কথা বললে আজ আর ওর বাসর করা হবে না, তাই আগেই তেকে কুপকাত করে ফেলে। তে প্রথমে ভয় পেলেও জাঙ্কুকের হাতের মজা অনুভব করে চুপ করে থাকে আর জাঙ্কুকের চুল আঁকড়ে ধরে মন করতে থাকে। জাঙ্কুক কিছুক্ষণের মাঝে তের পেটিকোট খুলে ফেলে আর তে দু পায়ের মাঝে হাত দিয়ে ঘষতে থাকে। তে এবার জাঙ্কুককে ধাক্কা দিয়ে বলে, কি করছো তুমি? ছি, ওখানে হাত দিচ্ছ কেন? ওখানে নোংরা। তোমার সবকিছু মিষ্টি জান, কোনো কিছুই নোংরা না, শুধু ফিল করো আমায়। জেকে এবার আরো জোরে জোরে ঘষতে থাকে। তের ব্লাউজ খুলে নরম বুকে মুখ ডুবাইয়ে দেয়। তে আঁকড়ে ধরে জাঙ্কুকের চুল আর মুখ দিয়ে আওয়াজ করতে থাকে। জাঙ্কুকের আর সহ্য হচ্ছে না। তের দু পা দুদিকে দিয়ে নিজের প্যান্টের চেন খুলে তার লিটিল কুকিকে তের মাঝে প্রবেশ করায়। আহ, জাঙ্কুক। ইয়েস বেবি, আমার নামে চিৎকার করো বেবি, বলে জাঙ্কুক তার স্পিড বাড়াতে থাকে। তে প্রথমে ব্যথা পেলেও পরবর্তীতে অনেক এনজয় করে। তারা আদিম খেলায় চলতে থাকে। আদিম খেলা চলতে থাকে সে পর্যন্ত যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে পড়ে।